আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি একজন মাত্র ব্যক্তি তার একটা ফেসবুক স্ট্যাটাস নিয়ে আলোচনা করব। এই ব্যক্তিটাকে এখন হয়তো অনেকে ভুলে গেছেন, কিন্তু একসময় এই ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন এবং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ওনার নাম হলো আব্দুল কাদের। এই আব্দুল কাদেরকে আমি তার সম্বন্ধে একটু ধারণা আপনাকে দিয়ে নিই। আব্দুল কাদের হলো যখন নাকি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলনটা যখন জমে উঠেছিল, যখন গত বছরের জুলাই অগাস্টের সময়, এই সময় আব্দুল কাদের আন্দোলনের সপক্ষে খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন। উনি ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট এবং ওই সময় এই যে 9 দফা, যে একটা বহুল আলোচিত 9 দফা, এটা কিন্তু উনি প্রথম ঘোষণা করেছিলেন সবার মধ্যে। এইটার মাধ্যমে তার পরিচিতিটা বেড়ে ওঠে এবং বিভিন্ন সময় আবরার হত্যা মামলার সময় ওনার ভূমিকা ছিল। ওই সময় ওটাকে অ্যারেস্ট করা হয় এবং ঢাকা ইউনিভার্সিটি এখনও উনি স্টুডেন্ট। এবং যখন নাকি সমন্বয়কদেরকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হলো, তখন সংবাদ মাধ্যমে বিভিন্ন বার্তা পাঠানোর দায়িত্বটা এটাও আব্দুল কাদেরই পালন করতেন। পরবর্তী সময়ে যখন শেখ হাসিনা চলে যাওয়ার পর নতুন সরকারের আমলে যখন নাকি আপনার এই এনসিপি হয়, এনসিপির যে ছাত্র সংগঠন হয়, যে গণতান্ত্রিক ছাত্র সংসদ, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক হন এই আব্দুল কাদের। এবং তারপর যখন ডাকসু নির্বাচন হয়, ডাকসু নির্বাচনে উনি বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ যে প্যানেল হয়েছিল, সেই প্যানেলে উনি ভিপি প্রার্থী হয়েছিলেন। নির্বাচন হেরে গেছেন, কিন্তু উনি ভিপি প্রার্থী হিসেবে বেশ গুরুত্বপূর্ণ ভিপি প্রার্থী উনি ছিলেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সময় এবং আপনার এই এনসিপি রাজনীতিতে আব্দুল কাদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই আব্দুল কাদের আজকে তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। এই পোস্টটা আমি এই জন্যে, যেহেতু উনি এই দলের সঙ্গে এতটা রিলেটেড, এবং এই জন্যে এই পোস্টটা আমি নিচ্ছি এবং আপনাদের পড়ে শোনাচ্ছি, এবং এখান থেকে আমাদের রাজনীতির কী অবস্থা সেটা একটা ধারণা আপনারা পাবেন এখান থেকে। তিনি কি লিখেছেন শুনেন, আমি পড়ে শোনাই কিছু কিছু অংশ। তিনি লিখেছেন, একটা দলের নেতারা দিনের বেলায় হাক ডাক ছাড়ে, দিনভর বিএনপির নিয়ে বেফাস মন্তব্য করে, আর রাতের বেলায় বিএনপির নেতাদের বাসায় গিয়ে ধর্ণা দেয়। মিডিয়ায় গলাবাজি করা আপোষহীন ওই নেতা এবং তার ইমাম সাহেব গত 15 দিনে 20টা সিটের জন্য বিএনপির নেতা সালাউদ্দিন সাহেবের বাসায় 3 বার মিটিং করেছেন। মির্জা ফখরুল ইসলামের বাসায় ধর্ণা দিয়েছেন এখন পর্যন্ত 1 বার। বোঝাই যাচ্ছে উনি কাদের কথা বলছেন, উনি এনসিপির কথা বলছেন। আমরা বিভিন্ন সময় কিন্তু শুনেছিলাম যে এনসিপি বিএনপির কাছ থেকে 20টা আসন চায়। এই মর্মে তারা একটা রাজনৈতিকভাবে একটা নির্বাচনী জোট করার জন্য আগ্রহ প্রকাশ করেছে, যদি তারা বিএনপির কাছ থেকে 20টা আসন পায়। এবং সেগুলোর জন্যই কিন্তু অনেকে এমনও বলেন যে বিএনপি যে কয়েকটা আসন ফাঁকা রেখেছেন, এটা এনসিপির ওই 20টার মধ্যে হয়তো এর মধ্যে আছে। এর মধ্যে আমরা এটাও আলোচনায় এসেছে যে ঢাকা 10-এ এই আসনটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দেওয়া হতে পারে, এ ধরনের কথা আমরা শুনেছি। এবং তারপর আমরা দেখেছি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজেও ওনার কুমিল্লা মুরাদনগর ছেড়ে ঢাকা 10-এ মানে ধানমন্ডি এলাকার ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। তো এগুলি সবই কিন্তু একটার সঙ্গে একটা ঘটনা কোনো প্রমাণ করে না, কোনো কিছুকে প্রমাণ করে না, কিন্তু একটা ধারণা পাওয়া যায়। এই ধারণাটা সাধারণ মানুষ কিন্তু তার মতো নিজেরাই নিজেদের মতো করে নেয় এবং বুঝতে পারে। এখন পর্যন্ত কিন্তু এনসিপি বলেনি তারা বিএনপির সঙ্গে কোনো আলোচনা করছে, বলে নাই, একদম বলে নাই। আর আব্দুল কাদের কি বলল? আব্দুল কাদের বলল যে তারা সালাউদ্দিন সাহেবের বাসায় 3 বার মিটিং করছে এবং মির্জা ফখরুল ইসলামের বাসায় যে একবার ধর্ণাও দিয়েছে। উনি তো দলেরই লোক এবং খুব ভেতরের লোক, গুরুত্বপূর্ণ লোক, মানে উনি বিষয়গুলো জানেন। তো এই জায়গায় আব্দুল কাদেরের ক্ষোভটা কোথায়? সেই ক্ষোভটা আমি আপনাকে আরেকটা কয়েক লাইন পড়ে শোনাই, তাহলে বুঝতে পারবেন। যে বলতেছেন যে গণ অভ্যুত্থানের পরের চিত্র কেমন ছিল। পুরানা রাজনৈতিক দলগুলো তরুণদের কাছে আসবে, তরুণ থাকবে ড্রাইভিং সিটে, কিন্তু খোদ ইমামরা গিয়ে বসে থাকেন 20 সিটের জন্য। আসন ভাগানোর কৌশল হিসাবে মিডিয়ায় গালিগালাজ করে বেড়ান, বাসায় গিয়ে বসে থাকেন, তবু আসন মেলে না। দেখুন ওনাদের প্রত্যাশাটা কী ছিল? যে নতুন একটা রাজনীতি তরুণরা শুরু করবে এবং তরুণরাই রাজনীতি করবে, অন্য দলের লোকজন তাদের কাছে আসবে,
আপোষ করার জন্য, আসন ভাগাভাগি করার জন্য, অথবা একটা সমঝোতা করার জন্য। কিন্তু ড্রাইভিং সিটে থাকবে তরুণরা, মানে নতুন একটা রাজনীতির বিকাশ ঘটবে এই দেশে। এই প্রত্যাশা কিন্তু আব্দুল কাদেরের মতো আমারও ছিল। আমিও ভেবেছিলাম এটা ইয়াং জেনারেশন আসতেছে, এরা এখনও প্রভাব প্রতিপত্তির স্পর্শ পায়নি, অতএব তারা হয়তো এই লোভ লালসার ঊর্ধ্বে থাকবে। সাধারণত স্টুডেন্টরা এই লোভ লালসাটা কমই থাকে, এটা আমার ধারণা ছিল। আমরা তো দেখি সংসার জীবনে প্রবেশ করার পর নানা ধরনের কিন্তু সংকট আসে, তখন এক ধরনের লোভ মানুষের মধ্যে ভর করে। মানুষের এই লোভ লালসার ঊর্ধ্বে থাকাটা কঠিন হয়ে যায় তখন। কিন্তু যখন তারা ইয়াং থাকে, স্টুডেন্ট থাকে, তখন তারা এই সমস্ত ত্যাগ করতে কোনো দ্বিধাবোধ করে এবং নিজের জীবনটা পর্যন্ত তারা ত্যাগ করে দিতে পারে, তার এতটাই সাহস থাকে। তো তারা কেন লোভী হয়ে পড়ছে? তারা কেন তাদের রাজনীতিকে ত্যাগ করে সামান্য একটা আসন, এমপি আসন পাওয়ার জন্য এত উদ্গ্রীব হয়ে যাচ্ছে? কেন? তারা এমপি হলে পরে কি লাভ হবে এই তরুণ সমাজের? কি লাভ হবে তরুণদের এই নতুন রাজনীতির? আমি তো বুঝি না। এবং আব্দুল কাদেরের যে হাহাকার, যে ক্ষোভ, বিরক্তি, এটা কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই কারণে। দেখুন উনি আরও কি লিখেছেন, যে বন্ধু বন্ধু বলে একদিকে ব্ল্যাকমেল করে, অন্যদিকে মাইনাস করে, গুটি কয়েক মানুষের মধ্যে দল কুক্ষিগত করে। এই অভিযোগটা আমি আরও অনেকের কাছ থেকে পেয়েছি। রিফাত রশিদ নামে একজন দেখলাম, সেও এরকম বলেছে যে তাকে তারা নিয়ে এসেছে, নিয়ে আসার পর সে কীভাবে দলটাকে কুক্ষিগত করছে এবং সে কীভাবে এই দলটাকে ছোট করছে, দল থেকে অনেককে বের করে দিচ্ছে, এ ধরনের নানা কাহিনীও কিন্তু উনি করেছেন। এবং সেই ইঙ্গিতটা সম্ভবত উনি দিয়েছেন এই নাসিরুদ্দিন পাটোয়ারিকে লক্ষ্য করে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ, ওই প্রসঙ্গে আজকে আর আসছি না। এবং তাদের মনোভাবটা কেমন এই নেতাদের, সে সম্পর্কেও উনি যেটা বলেছেন সেটুকু বলি। তিনি লিখেছেন যে নিজের আসন সহ চাহিত আসন নিশ্চিত হইলে তথাকথিত আপোষের নেতাদেরও বিক্রি হইতে সমস্যা নাই, কিন্তু তাদের মাইনাস আর অপরাজনীতির শিকার কেউ স্বাধীনভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে চাইলে তাদেরকে লাল টুকটুকে স্বপ্ন বিক্রির অপবাদ দেওয়া হবে। যেই 20 জনের জন্য সিট চাওয়া হয়েছে সেই তালিকাটা এখন আর দিলাম না। দলের ক্ষমতা কুক্ষিগত, মাইনাসের রাজনীতি আর কোরআনবাজির বাজে অবস্থা দেখলে দলের বাকিদেরও ঘুম ভাঙবে। সিম্পল, কিন্তু যে এনসিপির রাজনীতিটা কতটা গতানুগতিক হয়ে পড়েছে, কতটা আসন লাভের জন্য হয়েছে, কতটা ক্ষমতার ভাগিদার হওয়ার জন্য হয়ে পড়েছে, এই জিনিসটাই কিন্তু আব্দুল কাদেরের এই পোস্টে ক্লিয়ার হয়ে গেছে। আমি এনসিপি লিডারদেরকে বলি, ভাই আপনারা কেন এমনটা করছেন? আপনাদের দিকে সারা দেশের মানুষ কিন্তু তাকিয়েছিল। আমি কিন্তু খুব আশা করেছিলাম আপনারা একটা ভালো কিছু করবেন, আপনারা একটা নতুন কিছু করবেন। আপনারা কেন গড্ডালিকা প্রবাহে গা ভাসালেন? এটা আমার কাছে খেলা, আমি বুঝতে পারি না। এবং আমি আপনাদেরকে এটাও বলি, এই গড্ডালিকা প্রবাহ থেকে আপনারা কিচ্ছু পাবেন না, কিচ্ছু না। বিএনপি আপনাদের কোনো সিট দিবে না। কেন দিবে? বিএনপি তো রাজনীতি করতে আসছে না। আপনারা বিএনপিকে সারাদিন গালাগালি করতে থাকবেন, আর বিএনপি আপনাকে সিট দেবে কেন? কোনো সিট আপনি পাবেন না। এই কারণে বিএনপিকে আপনাদেরকে সঙ্গে নিলে বিএনপির রাজনীতিতে, ভোটের রাজনীতিতে বিএনপির লস ছাড়া কোনো লাভ নেই। তারা আপনাদেরকে নেবে না, এবং আমি মনে করি নিলে তারা রাজনীতি ভুল করবে। তাদেরও তো একটা পলিটিক্স আছে। তাদের পলিটিক্সে আপনারা কোনো বাড়তি মাইলেজ অ্যাড করতে পারবেন না। আপনাদের এক একটা লোক তাদের জন্য এক একটা করে বোঝা। আপনারা এমন সুনাম অর্জন করেছেন, এমন ইমেজ ক্রিয়েট করেছেন, আপনাদের এক একটা লোক তাদের জন্য এক একটা বোঝা হিসাবে আবির্ভূত হবেন। আপনারা ইলেকশন করবেন কি মার্কা নিয়ে? আপনি ইলেকশন করবেন শাপলা ফুলের কলি নিয়ে, শাপলা কলি নিয়ে ইলেকশন করবেন। আপনারা প্রতীক পাবেন এটা। বিএনপি আপনাকে সাপোর্ট দিলে কি ওই এলাকার যারা বিএনপির যারা মানে লিডার আছে, যারা মনোনয়ন প্রত্যাশী ছিল, তারা কি আপনাকে সাপোর্ট করবে? আমি উদাহরণ দিয়ে বলি, ঢাকা 10-এর কথা বলি। ঢাকা 10-এ বিএনপির 2জন জাদ্দিল ক্যান্ডিডেট আছে, ব্যারিস্টার অসীম আছেন আর শেখ রবিউল আলম রবি আছেন। এদের 2জনের যে কোনো একজনকে আসিফ নজরুলের চেয়ে কম বুঝেন? তাদের এতদিনের রাজনীতির এখানে যে ওনাদের যে ভূমি আছে, যে রাজনৈতিক যে ইমেজ তারা তৈরি করেছেন, যে সমর্থক তৈরি করেছেন, তারা কি নিজের খেয়ে আসিফ মাহমুদের পক্ষেও করতে আসবেন নাকি? আসবেন না। এদের মধ্যে যে কোনো একজন যদি স্বতন্ত্র দাঁড়িয়ে যায়, আসিফ মাহমুদকে কেউ খুঁজে পাবে না। আবার এখানে জামাতের একজন শক্ত ক্যান্ডিডেট আছেন, তো লাভ নেই তো। এবং তখন হবে কি, এই আসিফ মাহমুদের নামে যত স্ক্যান্ডাল আছে, যত দুর্নীতির অভিযোগ আছে, এই সবগুলির জবাব কিন্তু বিএনপিকে দিতে হবে। তো বিএনপি ঝামেলায় যাবে কেন?
আমার কমন সেন্স বলে বিএনপি এনসিপিকে একটা আসনও দেবে না, কারণ যেটাই দেবে ওটাই তার লস হবে। অথচ এই সামান্য লোভের জন্য, যে লোভ পূর্ণ হবে কিনা, প্রাপ্তি যোগ ঘটবে কিনা যে লোভের, সেটা নিশ্চিত না হয়ে তারা নিজেদের রাজনীতিকে বিসর্জন দিচ্ছেন। আমি বড় আশা করেছিলাম যে যখন যা হবার হয়ে গেছে, এখন এনসিপি নিজেদের রাজনীতিটাকে ঠিকঠাক মতো গুছিয়ে নেবেন, তারা হয়তো 5 বছর পরের জন্য রাজনীতি করবেন, নতুন একটা রাজনীতি করবেন। কিন্তু দেখলাম যে না, তারা সাময়িক লাভের জন্য, একটা পদ পাওয়ার জন্য মরিয়া হয়ে গেছেন, এবং এটা তাদের রাজনীতিকে আমি মনে করি একেবারে অঙ্কুরেই। বিষয় হলো যে আগামী কালকে 13ই নভেম্বর, এই 13 তারিখ নিয়ে সারা দেশে একটা উদ্বেগ উৎকণ্ঠা অবশ্যই আছে, এটা অস্বীকার করার কিছু নাই। আওয়ামী লীগের লোকজন যেভাবে এটাকে তুলে ধরার চেষ্টা করছে, তাদের এটা হচ্ছে 71-এর তাদের সেই কথিত ভারত পাকিস্তান যুদ্ধ, না কথিত না, মানে কথিত মুক্তিযুদ্ধ, এটা ভারত পাকিস্তানের মধ্যে সংগঠিত হয়েছিল, সেই যুদ্ধ আর এবারের যুদ্ধ তাদের এক। ওদের যুদ্ধ সবাই এরকম। ওরা একটা কথা বলে থাকে যে আপনার কি বলে এটারে, ওই যে রাস্তায় জন্ম, ওদের জন্ম রাজপথ মানে কি রাস্তায় আর কি, ওদের জন্ম রাস্তায়, এটা সত্যি কথা। এবং ওরা পাকিস্তানি বীজ, এটা কিন্তু ওরা নিজেরা বুঝে না, না বুঝে আন্দাজেই বলে। যে ওরা বলে না যে আমার বাবা ছিল রাজাকার, এই যে তারপরে শহীদ নিজামী, শহীদ আব্দুল কাদের মোল্লা, এরা হচ্ছে রাজাকার ছিল, এরা না বুঝা বলে এগুলি। ধরেন আমি নিজে স্বীকার করি যে আমার বাপ রাজাকার ছিল, আমি নিজে রাজাকার ছিলাম, আমার বাপ আমি দুইজনে মিলে আওয়ামী লীগের বহু মহিলাদেরকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে লাগাইতে দিয়ে আসতাম, আর নিজে গেছি আমি। এটা বলার পিছনে কিন্তু যে শালা বুদ্ধিমান, ওই শালা কিন্তু জীবনে কোনদিন বলবে না যে মুক্তিযোদ্ধা ছিলাম। মুক্তিযোদ্ধা সমস্যা আছে ভাই। আমার বাবা আমরা রাজাকার, তার মানে ওদের মাদেরকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে দিয়ে আসছি। তাহলে এবার পাকিস্তানি বীজ কারা হইলো আপনি বলেন? পাকিস্তানি বীজ তো ওরা, তাইলে ওরা না বুঝে এটারা একটু বলে। এখন ওরা এই রাজপথে জন্ম নিয়া, মানে রাস্তায় জন্ম নিয়া ওরা কি করেছে সেটা আমরা একটু দেখি। মানে রাজপথে জন্ম মানে ওরা যেটা বুঝাইতে চায়, ওরা খুব ফাইট টাইট করে তারপরে টিকে থাকতে পারে। ওরা সারা জীবন পিছনের দরজা দিয়ে চেষ্টা করেছে। ওদের বাপ আছে একটা ভারতে, আর এই বিদেশিদের কাছে, আর ওদের এই মানে খুবই কি বলে এটারে, ওরা আপনার মানে নাশকতা, ওরা এই যে বার্ন ইউনিট খুলে, তারপরে শেখ হাসিনা বার্ন ইউনিট, এখানে ওই যে রয়ের সদস্য সামন্তলালরে বসায় দিয়ে সারা দুনিয়ায় ওরা প্রচার করেছে। মানে ওরা জানে রাতেই হবে, আগে থেকে আপনার ফারজানা রূপা থেকে শুরু করে মুন্নি সাহাটা, এগুলি যা আগে থেকে যায় বসে থাকতো, লাশ আসতেছে, পোড়া মানুষ আসতেছে, এটা ওরা জানতো। 2013, 14, 15 এগুলো ওরা করেছে, এই বেনজির, মনিরুল এদেরকে নিয়ে তারপরে এই কাজগুলো করেছে। তো 1972 সাল থেকে যদি আপনি শুরু করেন, ওরাই দেশে প্রথম ক্রস ফায়ার, ওরাই দেশে প্রথম মানুষ গুম, ওরাই প্রথম বিরোধী দলকে মারধর, 45,000 মানুষকে ওরা শুধুমাত্র রাজনৈতিক কারণে মেরে ফেলেছে। এই কাজগুলো ওরা বহু আগে থেকেই করে। 91-তে বিএনপি ক্ষমতায় আসার পরে সেই গান পাউডার দিয়ে মানুষ পোড়ানো থেকে শুরু করে 2013, 14, 15 পর্যন্ত যত নাশকতা সব ওদের। বিএনপির লোকজন চুরি করতে পারে ভাই, বিএনপির লোকরে দিয়ে আওয়ামী লীগের কাজ হবে না। আওয়ামী লীগ হচ্ছে নৃশংস, এরা সামনাসামনি কখনো আপনাকে কিছু করতে পারবে না। এরা গোপনে ওই যত ধরনের মানে জাউরামের শেষ পর্যায়ে যা আছে সবকিছু এদেরকে দেওয়া সম্ভব। এরা সুযোগ পাইলে আপনারা মারার পরে আপনার লাশের উপরে নাচতে পারে, এইসব প্রমাণ তারা রেখেছে। এখন বিষয় হচ্ছে যে 15ই আগস্টে ওরা যে কথাটা বলে যে রাস্তায় জনবিশাল আকারে কিছু করতে পারে, 15ই আগস্টে ওদের বাপের বিচির মধ্যে চাপ দিয়ে মেরে ফেললো না আমাদের বীর মুক্তিযোদ্ধা কর্নেল ডালিম সহ বজলুল হুদা, ফারুক ভাই, নূর ভাই, এরা আমার 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 প্রাণের ভাই। এদের প্রতি সারা জীবন স্বপ্ন থাকবে। যদি ক্ষমতা থাকতো সবার আগে দেশে নিয়ে আসতাম মেজর ডালিমকে। এখন এই যে 15ই আগস্ট তাদেরকে বিচিতে 4-5 মেরে ফেললো না,
কিছু করতে পেরেছে আওয়ামী লীগ? এর চাইতে বড় ঘটনা আর কি হবে? ৩২ নাম্বার, বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ, এবং পুলিশ, সেনাবাহিনী, বিডিআর এখানে কেউ কোনো ধরনের বাধা দিতে যাবেন না। সবার কাছে অনুরোধ, ৩২ নম্বরের বাকি অংশ যেটুকু আছে ইট সহ খুলে নিয়ে যাবেন কালকে। একটা কিছু যেন অবশিষ্ট না থাকে। পুলিশ টুলিশ যে যেখানে ওইখানে গিয়ে এটা বাঁচাইতে চাবে, ওরে মনে করবেন ও আওয়ামী লীগের লোক, ওইটারে সহ ধরতে হবে। আজকে মেহেরপুরে একটা ঘটনা ঘটেছে, একজন পুলিশ সুপারের কার্যালয়ে সম্ভবত আগুন ধরেছে। পুলিশ সুপার কার্যালয়ের ভিতরে আগুন ধরাইলো কারা? এটা পুলিশ ধরিয়েছে। সেখানে সাংবাদিকরা ছবি আনতে যাওয়ার পর তাদেরকে বাধা দিয়েছে। আমি বিষয় যেহেতু জানি না, সুনির্দিষ্টভাবে বলতে পারছি না, এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, তদন্ত করা উচিত, কে করেছে, কি হলো সেখানে। অতএব ৩২ নম্বরে ওরা কালকে আসবে বলছে না, কালকে নামবে বলছে না, ৩২ নম্বরে বাকিটাই করে দিতে হবে। ওরা একটা ডাক দিলে যে কোনো কিছু ওরা কর্মসূচি দেবে, সেটাতে ওদের ড্যামেজ করতে হবে, কোনো না কোনো ড্যামেজ করতে হবে। ওরা জীবনে কোনোদিন সামনে এইভাবে রাস্তায় আসেও নাই, কালকেও আসবে না, আপনাদেরকে গ্যারান্টি দিলাম আমি। কিন্তু প্রশ্ন হয়েছে যে আমাদের যে প্রশাসন, তাদের প্রস্তুতি কতটুকু? আপনি আওয়ামী লীগের সময় যখন কোনো কর্মসূচি দেওয়া হতো, তখন সব মামলায় যারা আসামি আছে আগে গ্রেপ্তার ছিল কিংবা আসামি আছে, ওদের নিজেদের পেন্ডিং মামলা থাকতো, মানে ওরা বিএনপির নাম ধরে ধরে, জামাতের কমিটি ধরে ধরে তারপর ওরা করতো কারা কারা ধরতে হবে। 15 দিনের মধ্যে সব জেলখানায়। এরপরে ওই প্রোগ্রাম যাওয়ার পরে আস্তে 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 তাদেরকে জামিন দেওয়া হতো। অথচ এখন আসিফ নজরুলের জজ সাহেবেরা সবচাইতে বেশি জামিন দিয়েছে গত 15 দিনে। কারণ কি? পুলিশের ভেতরে হাজার হাজার পুলিশ এখনো পর্যন্ত আওয়ামী লীগের সেই সময় নিয়োগ দেয়া। আমি ধরলাম কিছু মানুষ পরীক্ষিত, ওকে ঠিক আছে, তারা ঘাপটি মেরেছিল, তারা আওয়ামী লীগ করতো না, বিএনপি করতো, জামাত করতো। এই সব পুলিশের যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল, সব মামলা থেকে পুলিশকে সরায় দেওয়া হচ্ছে, আবার চাকরিতে নেওয়া হচ্ছে। অথচ গেল 1.5 বছরে আসিফ নজরুল আর এই বিদেশিদের বয়ফ্রেন্ড দুইজন মিলা একটা নিয়োগ দিতে পারলো না বড় ধরনের, যে 18 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা কোটা সংস্কার আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, সেই কারণে যাদের চাকরি হয় নাই, পুলিশ ভেরিফিকেশনে চাকরি না, বিসিএস এ টেকার পর ভাইভাতে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কারণ কোটা সংস্কার আন্দোলনে জড়িত ছিল। তাদেরকে আপনি বিশেষ নিয়মে নিতে পারেন নাই। একজনকেও এইভাবে নিয়োগ দেওয়া হয় না, কোনো জায়গায় নিয়োগ দেওয়া হয় না এইভাবে, যে দেশপ্রেমিক কারা আছে, কারা আওয়ামী বিরোধী, ভারত বিরোধী, এই মানুষগুলোর আমাদের কাজে লাগানো দরকার, কাজে লাগায় নাই। উপরন্তু কি করেছেন? তাদেরকে বলা হয়েছে মব। এই মবেরা বাংলাদেশ এখন পর্যন্ত টিকিয়ে রেখেছে, আগামীকালকেও মবেরা সবচাইতে বেশি মাঠে থাকবে। আপনার এই পুলিশ আর আপনার আর্মি আর আপনার বিজিবি এখনো পর্যন্ত সেই জায়গায় যায় নাই যে বন্দুকের নলটা সবসময় আওয়ামী লীগের দিকে রাখবে। তাদের নিয়োগ দিয়ে যাওয়ার লোক সব কিচ্ছু করেন নাই। এখন আগামীকালকে কি হবে সেটার কিছু নজির আপনারা গেল 2-3 দিন দেখছেন। ওরা সেই গান পাউডার, সেই আগুন, সেই জ্বালাও পোড়াও, আওয়ামী লীগের পুরাতন অস্ত্র যেগুলো, সেগুলো তারা ব্যবহার করা শুরু করেছে। এখন আপনাদেরকে চিন্তা করতে হবে তাদেরকে কিভাবে মোকাবেলা করবেন। এটা হাসি তামাশা রসাত্মক বিষয় না। এটা আওয়ামী লীগের সময় বিএনপি জামাতের লোকজনের অভাব ছিল আপনার মনে হয়? কেন বিএনপি জামাতের লোকজন নামতে পারে নাই? নামলেই গুলি। কালকে চিটাগাংয়ের পুলিশ কমিশনার বলেছেন যে অস্ত্রসহ সন্ত্রাসীদেরকে দেখা মাত্র গুলি। 2-1টা পত্রিকা সেটা শিরোনাম করেছেন, মানে নেগেটিভ ভাবে অ্যাপ্রোচ করা হয়েছে, উপস্থাপন করা হয়েছে সেটা। তো চিটাগাংয়ের পুলিশ কমিশনার কি বলবে? অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখলে বুক পেতে দাও পুলিশ, তাই বলবে? প্রতিটা পুলিশ কমিশনার, প্রতিটা পুলিশের এসপি কে এই ঘোষণা দেওয়া উচিত। অস্ত্র নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসী দেখা ওরা বাংলাদেশের মানুষ না, ওরা ভারতের মানুষ, ওরা বাপের বাড়িতে চলে যাবে, ওদের মারে যেখানে নিয়ে গেছে সেখানে। আমরা এখানে বসে যখন এই গত 15 বছরে আমরা, বিশেষ করে গত 5 বছরেই তো আমরা বেশি কথাবার্তা বলেছি, ওরা খুব ব্যঙ্গ রসাত্মক করে বলতো আমরা বিদেশে বসে তারপরে কথা বলছি, দেশে আয়। খুব মিল পাই ভাই।
আমরা যখন কথা বলতাম না, আমরা কিন্তু কোনোদিন এই গেল 2 দিনে আপনি দেখেন নাজমুল তারেক, ওই যে আপনারা কি নামে ডাকেন যেন ওরে, আমি আর ওই নামে ডাকতে চাই না। আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন সেই কারণে। এই নাজমুল আলম সিদ্দিকী সে বলেছে যে কি নাকি ভাঙিয়া ফেলবে রাস্তায়, না খুব বাজে ভাষা, এটা বললাম না। নাজমুল, যেটা তুই লিখেছিস কার ওইটা ভাঙবি, ওইটা তোর মা বোনদের ওইটা ভাঙা হবে। আসতে বলিস তোর লোকজনরে। তোর বাপ ভাই বোন যা রেখে গেছিস দেশে, ওগুলি সব এখন সারাদিন বউ বাচ্চা নিয়ে টেনশন করে আর বুদ্ধি করে যে কেমনে কালকে গিয়া বিএনপির ওই নেতারে আর জামাতের ওই নেতারে গিয়ে হাতে পায়ে ধরে বলবো, ভাই আমরা আওয়ামী লীগ করতাম না, ভাই আমি তো ভুলে করেছিলাম, ভাই আমার তো ব্যবসা ঠেকানোর জন্য করেছিলাম, ভাই আমি কিন্তু মনে প্রাণে জিয়ার সৈনিক। তোদের লোকজনের সারাদিনের এখন প্রস্তুতি একটাই, কেমনে জামাত হবে, কেমনে এই হবে, বিএনপি হবে, এটাই তোদের এখন মূল টার্গেট। সেই লোকগুলি কালকে রাস্তায় নেমে আসবে, সেটার চামড়া উড়ায় ফেলবে ধরে। আসতে বলিস। এখন আমরা ওই যে কথাবার্তা বলতাম না, আমরা কি কোনোদিন বলছি নাকি যে ভাই তোর রাস্তায় আসিস আমরা তোরা এইটা করে ফেলবো? আমরা তো এইগুলি বলি নাই ভাই, আমরা জনমত গঠন করেছি। তোরা জনমত গঠন করতে পারছিস? এই গেল 1.5 বছরে তোরা যে পরিমাণে অপকর্ম দেশ থেকে করে গেছিস, ন্যূনতম কোনো ক্ষমা, অনুশোচনা কোনো কিছু তোদের ভেতরে নাই। এই অপরাধ বোধ যার ভেতরে থাকবে না, মাত্র 15টা দিনে তোরা 2224 মানুষকে তোরা মেরেছিস। তাও কাদেরকে মেরেছিস? স্কুলের শিক্ষার্থী, রাস্তার একজন, ফুটপাতের একজন হকার, একটা পথচারী, তাদেরকে ধরে ধরে তোরা মেরে ফেলেছিস। এই কাজ তোরা করেছিস। তোরা জনমত গঠন করতে পারিস নাই। এখন আমরা যেগুলি বলতাম সেগুলি বলার পর তারা খুব ব্যঙ্গ করতো, বিদেশে বসে কথা বলে এই করা যাবে না। বিদেশে বসে তোদের আব্বা না বলে পাকিস্তানে বসে দেশ স্বাধীন করে দিয়ে গিয়েছে, আমরা আমেরিকায় বসে তারপরে দেশ স্বাধীন করেছি। এই দেশের এই যে জনমত দেখছিস না, এই জনমত আমরা তৈরি করেছে। কোনো দেওয়ার দরকার নেই, রেকগনিশন দেওয়ার দরকার নাই। মানুষ জানে কে কি করেছে, সেটা মানুষ জানে। তোদের সাথে কথা বলছে যেহেতু, এখন আর অন্য তর্কে না যাই। তোরা এখনো পর্যন্ত যা করেছিস সেগুলি অস্বীকার করছিস, আবার সেগুলি করবি সেটা স্বীকার করছিস। তোদেরকে এই ধরনের কর্মসূচি কে দিতে বলে আমি জানি না, প্রতিটা কর্মসূচিতে তোদের ড্যামেজ হবে। এখন এই যে নতুন করে তোদের নির্বাচনে আনা টানা যা যা কথাবার্তা হচ্ছিল না, এখানে তোরা শেষ পেরেকটা ঢুকাইলি। অতএব আমি বাংলাদেশের প্রশাসন, সরকার, সবার কাছে একটা জিনিস বলি, আওয়ামী লীগ, মনে করেন হাইপোথেটিক্যালি আমি একটা কথা বললাম, মনে করেন আওয়ামী লীগ ব্যাক করলো, কারণ আমি এখন আসিফ নজরুলের বিরুদ্ধে কথা বলি। আসিফ নজরুল যত কিছুই বলুক, যত চেষ্টাই করুক, আসিফ নজরুল তোমার পাশার চামড়া থাকবে না একটাও। তুমি কই যাবা? এইখানে আসবে আমরা পেড়াবো। দেশে থাকবা আওয়ামী লীগ, কই যাবা? আসিফ নজরুল কত টাকা তুমি কামাইছো, যত টাকা কামাও, পৃথিবীর কোথাও যায় শান্তিতে থাকতে পারবা না। ইউনুস তো এমনিতেই বিদেশি গার্লফ্রেন্ড নিয়ে থাকে, ইউনুসের সমস্যা নেই, ওরা আমরা পাবো না, ও বাঙালি পট্টিতে আসেও না, বাঙালিদের সাথে ওর চেনেও না, যায়ও না, থাকেও না। ইউনুসের হিসাব বাদ। ইউনুস কি চায় আল্লাহই জানে ভাই, এই সরকার যে আসলে কি চায়। এরা কিছু কিছু জিনিস থেকে না, এরাও তো আওয়ামী বিরোধী, আবার কিছু কিছু কাজ করে, কি করে না করে বুঝি না। তো ওদেরকে বলবো যে দমন করলে কঠোরভাবে দমন করতে হবে। এই আসিফ নজরুল সব লোকজনরে আপনার রাস্তায় ধরা পড়বে, আর রাস্তায় ধরা পড়ার পর আপনার একটু মজা করবেন। ওই যে 32 নম্বরে যেটা হইলো, কিছু লোকজন আসলো সেখানে, তাদেরকে নিয়ে মজা করার না, মিশায় ফেলতে হবে মাটির সাথে। জামিন, জেলখানায় গেলেই জামিন পাওয়া যায়। আওয়ামী লীগ এটা বুঝতে পারছে যে জেলখানায় গেলে সমস্যা নাই, তখন স্লোগান দেয় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্লোগান কেন দেয়? স্লোগান দেয় কারণ ওরা জানে জেলখানায় গেলে সমস্যা নাই, আবার বের হওয়া যায়, কিছু টাকা দিলেই বের হয়। সব জজেরা এগুলো করছে এখন, কিছু কিছু জজ ভালো আছেন। তো এই কাজগুলো কিন্তু হচ্ছে, যেই কারণে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা আওয়ামী লীগকে আসতে দিতে চান নাকি চান না। আপনার সমস্যা আমার সমস্যা যদি এক হয়,
তাহলে আমার সাথে আপনার বাধে কেন? আমি কি চেয়েছি? আমি চেয়েছি এই দেশে আওয়ামী লীগ শূন্য হইতে হবে। আওয়ামী লীগের বিচার হইতে হবে। যারা বিভিন্ন জায়গায় সচিবালয়, এখন পর্যন্ত সচিবালয়ে সব আওয়ামী লীগের লোকজন। এদের দিয়ে কি হবে? যেসব জজেদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ ছিল, এই সিনহার সময় কিছু হিন্দু নিয়োগ দিয়ে গিয়েছিল, সব এখন বিভিন্ন জেলায়, ঢাকা থেকে সরিয়ে বিভিন্ন জেলায় তাদেরকে জেলা জজ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। আসিফ নজরুল করেছে এটা। তো আপনি কিভাবে চান যে আওয়ামী লীগের লোকজন জেলখানায় থাকবে? তাদের কিছু বলা হয় না। অতএব এটার ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। তুই একটা কমেন্ট পড়লাম, আমি কমেন্ট দেখছি মাঝে মধ্যে চোখ যায়। সেখানে আওয়ামী লীগের লোকজন লিখেছে যে, ভয় পাইছিস? বুঝছেন? অবশ্যই ভয় পেয়েছে আওয়ামী লীগের মাদার বোর্ডেরা, তোদের অবশ্যই ভয় পাই। তোরা তো সেই দল, রাজনৈতিক প্রতিহিংসার কারণে ৪৫,০০০ মানুষকে খুন করে ফেলছিস। একটা স্বাধীন একটা দেশের, সদ্য স্বাধীন একটা দেশে, একটা দেশের ভেতরে একজন আলেম শুধুমাত্র ধর্ম প্রচারের কারণে তার ঘরের ছোট ৬ মাসের বাচ্চা সহ ঘরের ভেতরে ঢুকিয়ে তোরা বোমা মেরে ফেলেছিস। তোদেরকে ভয় পাওয়ার অনেক কারণ আছে। গান পাউডার দিয়ে মানুষ মেরেছিস। ছোট ছোট বাচ্চারা রাস্তায় নেমে এসেছিল সড়ক আন্দোলনে, কোটা সংস্কার আন্দোলনে, তাদেরকে পিটিয়ে যেভাবে রক্তাক্ত করেছিস, সবশেষ তাদেরকে হত্যা করেছিস। ২৪০০, ২,৪০০ মানুষকে তোরা হত্যা করেছিস। তোদেরকে ভয় পাওয়ার অনেক কারণ আছে। ব্যাপক হিংস্র তোরা। কিন্তু তোরা কখনো সামনাসামনি এসে তারপরে দাঁড়ানোর এই সাহস তোদের কখনোই হয় নাই, এখনো নাই। তোদের যদি মিনিমাম কোনো লজ্জা শরম কিছু থাকতো, অন্তত মানে কমও যদি হয়তো এক যুগ তোরা মানুষের সামনে মুখ দেখাইতিস না। এইভাবে মানুষ যায় রে, এইভাবে কোনোদিন মানুষ যায়? এমনে পলায় যায় মানুষ? কেউ কয়েক ঘন্টার মধ্যে পুরো বাংলাদেশ শূন্য করে দিলি তোরা। এরকম এক পলাতক দল আবার হুঙ্কার দিস বিদেশে বসা, আমাদেরকে বলতে আমরা নাকি পলাতক। এই বেটা, আমরা পলাতক রে। কলারে ধইরা তোদের আওয়ামী লীগের যুবলীগের লোকজনের কলারে ধইরা ভোট কেন্দ্রের মধ্যে আমি একা, হাতে পিস্তলও ছিল না, গানও ছিল না, কিছুই ছিল না, আমি একা থাপড়াইছি। ওটা তো ক্যামেরায় নাই। ঘুষাইছি, যা লাথি মারছি, পেছনে পা হোগার মধ্যে লাথি দিছি, বাইরে এখান থেকে। এগুলো করছি, করে আসছি। ৫ তারিখে ২০১৪ সালে নির্বাচনে এই ফুটেজ সার্চ দিস, ইলিয়াস হোসাইন, ইটিভি, ২১ টিভি, এভাবে সার্চ দিস, পেয়ে যাবে সব ফুটেজ। দেখিস না এগুলি? দৌড়ায় কিভাবে পার করছে, দেখিস না এগুলি? তো তারপরে কি করছিস? চাকরিচ্যুত করছিস, মামলা দিছিস। চাকরিচ্যুত দেওয়ার পরেও দেশে বিভিন্ন টেলিভিশন পত্রিকা যেগুলো ৩ গুণ ২ গুণ বেতন দিয়ে তারপরে নিতে চাইতো, তাদের অফিসে গিয়েছে। তারা অফিসে নেয় না। না ভাই, গোয়েন্দা সংস্থা থেকে দেওয়া আছে। আমি কনক সারোয়ার চাকরির জন্য হন্যে হয়ে ঘুরেছি, কেউ নেয় নাই। সবাইকে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে যাতে আমাদেরকে চাকরিতে নেওয়া না হয়। তো কি করব? না খায় মরবো? বিদেশে এসছি। বিদেশে তোদের মতো বর্ডার দিয়ে পালায়, এই দাড়ি মুছ কাইটা তারপরে তোদের এই লোকজনের মতো এইভাবে পালাইছি আমরা। এয়ারপোর্ট দিয়ে এসছি, বিদেশে এসে কাজ করছি, কাজ করে খাই, সেই সাথে দেশের প্রতি যে দায়িত্ব সেটা পালন করি। তোরা যেইভাবে আসছিস, যেইভাবে তোদের বের করা হয়েছে, আর যেই অবস্থায় তোরা এখন আছিস, আরে ভাই আমাদের বের করে দিছিস, এইখানে আসছি, এখানে এসেও আমরা তোদের বিরুদ্ধেই কথা বলছি। আমরা সেই বিএনপি জামাত তাদের যে পলিসি যেগুলো নিয়ে আমাদের যেভাবে কথা বলে, আমরা সেই যেভাবে কথা বলছি এখনো সেভাবেই কথা বলি। বিএনপি জামাতের যেটুকু সমালোচনা করার দরকার করি, বাকিটা তাদের মতো করে কথা বলি। তোদের বিরুদ্ধে আমাদের অবস্থান যা ছিল ওই অবস্থান ঠিক আগের মতো আছে, এখনো এরকম থাকবে সারা জীবন। এখানে পিস্তল ধরলে একই রকম থাকবে। তোদের অবস্থাটা কি? তোদের লোকজন যাদেরকে এখন টাকা পয়সা, তোদের টাকা পয়সার অভাব নাই, রিজার্ভের কয়েক গুণ তোরা করছিস, বিদেশে নিয়ে গেছিস। ওগুলি দিয়ে এখন বিভিন্ন লোকজনের টাকা পয়সা দিস, দিয়ে এখানে একটা বাসে আগুন, ওইখানে একটা গাড়িতে আগুন। এভাবে বেশি দিন চলা যাবে না। কারণ বিএনপি জামাতের লোকজন তো দেশ থেকে বাইর হয় নাই, তোরা সব বাইরে চলে এসেছিস। তারা মানে লুকিয়ে হোক, ওপেনে হোক, গোপনে হোক, যেমনি হোক তারা রাস্তায় ছিল তাদের নেতা কর্মীদেরকে নিয়ে। তোদের সেই নেতা কর্মীরা কই যারা সংঘবদ্ধ করবে? যারা আছে দেশে, ওদের তো সারা দিন কাটে আমি জামাত হব, আমি আওয়ামী লীগ, এই বিএনপি হব, এই গান গাইতে গাইতে ওদের দিন রাত কাটে। তো তুই সেই লোক পাবি কোথায়? কালকে আসবি,
কালকে মাঠে নামবি, রাস্তায় আসবি, এত সাহস তোদের? যদি কালকে তোরা রাস্তায় নেমে দেখাইতে পারিস 500 মানুষ এক জায়গায় হয়েছিস। এবং উদাহরণ দিয়ে বলি, যেমন ধরা যাক খালেদা জিয়া এবার আসবেন, এলে পর ওনার নিরাপত্তা কী ব্যবস্থা নেওয়া হবে, তার সঙ্গে তার দুজন পুত্রবধূ আসবেন, তারেক রহমানের স্ত্রী থাকবেন, উনি যে ধানমন্ডিতে ওনার বাবার বাড়িতে উঠবেন, সেখানে কি নিরাপত্তার ব্যবস্থা করা হবে, এরকম নানা কাহিনী কিন্তু আমরা শুনছি। কিন্তু আরাফাত রহমানের স্ত্রীও কিন্তু আসবেন, এবং আরাফাত রহমানের স্ত্রী কিন্তু মানে আগেও বহুবার এসেছেন। যখন হাসিনা গভর্নমেন্ট ছিল তখন উনি মাঝে মাঝে আসতেন তার শাশুড়ির সঙ্গে দেখা করতে। তখন কিন্তু এই সমস্ত নিরাপত্তা নিয়ে আমি কারোর মধ্যে কোনো উদ্বেগ দেখিনি, তার দলের নেতাদের মধ্যে উদ্বেগ দেখিনি। কেন ভাই, তার জীবন কি গুরুত্বপূর্ণ নয়? তো এগুলো কিন্তু ওনারা চান না। যেমন আমি এবার দেখলাম তারেক রহমান নিজেই বলেছেন যে তার স্ত্রীর নিরাপত্তা নিয়ে যেন কোনো বাড়াবাড়ি না করা হয়। একজন শীর্ষ নেতার পক্ষে এর চেয়ে বেশি আর কী বলা যেতে পারে? উনি সেটাই বলেছেন। কিন্তু এটা কিন্তু চামচারা শুনবে না। আপনারা দেখবেন চামচারা কী নাটক একটা বাধায় নিয়ে নানা রকম ক্যারিকেচার করবে। তো এগুলো আমাদের মতো দেশের একটা প্রচলিত ধারায়। আপনি ভাবুন একটা কথা, খালেদা জিয়া গত 15-16 বছরে ওনার নিরাপত্তা ছিল কিছু, ওনাকে জানে মেরে ফেলার কথা ভাবা হচ্ছিল, এরকম অনেকে ভাবছিল। তো সেখানে উনি টিকে থাকেননি। আমি তো মনে করি ওনার শারীরিকভাবে ওনার এত অসুখ বিসুখ হয়েছিল, এত কিছু দেখানো হয়েছিল তখন, মানে তাকে মানে চিকিৎসা, আমি বলবো এক ধরনের চিকিৎসাহীনতা ছিল, তার মধ্যে তিনি টিকে ছিলেন মনের জোরে এবং মানুষের ভালোবাসায়, মানুষের দোয়ায় টিকে ছিলেন। এগুলো মাথায় রাখতে হবে। মানুষের দোয়াটা খুব ইম্পর্টেন্ট ভাই। আপনি যেভাবেই ভাবেন না কেন, মানুষ আপনাকে কীভাবে চায় এটা ভাবুন আগে একবার। ওই পুলিশ আর্মি দিয়ে নিরাপত্তা দেওয়া যায় না। ভাবুন তো আমাদের এই সাবকন্টিনেন্টে অথবা আমার দেশেই ভাবুন, কোনো নেতার, কোনো জননেতার মৃত্যু কি সাধারণ জনগণের হাতে হয়েছে? হয়নি। বরঞ্চ যাদের উপর আপনি নির্ভর করেছিলেন নিরাপত্তা পাওয়ার জন্য, তাদের হাতেই তাদের মৃত্যু হয়েছে। এখন এটা দেখে কি আবার তাদেরকে সরিয়ে দেবেন? তা না, এটা অন্য হিসাব। এই হিসাবে আপাতত আমি যাচ্ছি না, এটা একটা লম্বা বিতর্ক। কিন্তু আমি যে প্রসঙ্গগুলোতে যাব, যেগুলো খুব জরুরি, সেই জরুরি হলো যে বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন। আমাদের রাজনীতিতে ওনার এই ফিরে আসাটা কি নতুন কোনো অর্থ বহন করবে? যেমন ধরা যাক, প্রশ্নটা কেন করলাম, উনি তো অসুস্থ ছিলেন, উনি কিন্তু খুবই অসুস্থ ছিলেন, এবং সে অসুস্থ অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে ওনাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। এবং এবারও তাকে ওই কাতারের আমিরের বিশেষ অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে, এবং সেখানে কাতারের আমিরের চিকিৎসকদের একটা টিমও থাকছে। মানে একজন রাষ্ট্রনেতার যতটা সম্মান এবং গুরুত্ব পাওয়ার কথা অথবা প্রয়োজন, তার সবই কিন্তু বেগম খালেদা জিয়া এবার পাচ্ছেন। যাওয়ার সময় পেয়েছেন, আসার সময় পাচ্ছেন। এটা খুব একটা ইতিবাচক দিক। কিন্তু আমার কথাটা হলো কি, উনি আসবেন যখন, উনি কতটুকু সুস্থ হয়ে আসবেন? যত কিছু আপনি জয় করেন না কেন, বয়সকে আপনি জয় করতে পারবেন না। ওনার বয়সও হয়েছে। আমি দু একজন বিএনপির নেতার সঙ্গে আলোচনা করেছিলাম, বিভিন্ন সময় দেখা হয়, কথা হয়, ওদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে বিএনপির আগামী নির্বাচনে বিএনপির ফেসটা কি, মানে কাকে সামনে রেখে বিএনপি অগ্রসর হবে নির্বাচনে, মানে বিএনপি নির্বাচনে অংশ নিতে গেলে কে তাদের প্রধানমন্ত্রী হবে বলে তারা জনগণের সামনে উপস্থাপন করবে, কাকে উপস্থাপন করবে। এবং ওই নেতা, উনি একজন গুরুত্বপূর্ণ নেতাই, উনি কিন্তু নির্দ্বিধায় বললেন, কোনো রকম মানে দ্বিধা চিন্তা ভাবনা না করেই বললেন, যদি শরীর পারমিট করে তাহলে খালেদা জিয়াই হবে আমাদের সেই মুখ। এটা কিন্তু উনি এমনি এমনি বলেননি। তারেক রহমানের নেতৃত্বের প্রতি ওনার যে আপনার শ্রদ্ধা নেই, আস্থা নেই, তা কিন্তু নয়। উনি জানেন এদেশের জনগণের মনে খালেদা জিয়ার যে অবস্থান, সে অবস্থানটা আনপ্যারালাল। খালেদা জিয়াকে বেইজ্জতি করার জন্য হাসিনা সরকার কী না করেছিল বলুন তো, কী না করেছিল। ওনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, ওনাকে চোর বানানো হয়েছিল, এতিমের টাকা নাকি উনি চুরি করেছেন, এই সমস্ত ফালতু হাস্যকর মামলায় ওনাকে একের পর এক ফাঁসানো হয়েছিল, ওনাকে জেলখানায় পাঠানো হয়েছিল একজন বয়স্ক মহিলাকে। অন্য সব বাদ দেন,
উনি তো একজন বয়স্ক মানুষ, তাই না, একজন নারী, কিন্তু এগুলি কিন্তু কোনো কিছু বিবেচনায় রাখা হয়নি। ওনাকে জেলখানায় পাঠানো হয়েছিল। তারপরে এক পর্যায়ে উদারতা দেখানোর কথা বলে, এবং যতটা না উদারতা তার চেয়ে বেশি প্রচার, সেগুলো করে ওনাকে তারপরেও তো অনেকটা নজরবন্দির মতো রাখা হয়েছিল। উনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারতেন না, এরকম ছিল। এত কিছু করে, এবং তার ব্যক্তি জীবন নিয়েও অনেক রকম অশ্লীল কথাবার্তা আমি দেখেছি যে বিগত গভর্নমেন্টের বড় বড় শীর্ষস্থানীয় নেতারা পর্যন্ত সেগুলি প্রচার করেছেন। তারপরেও মানুষের মন থেকে খালেদা জিয়াকে কি আপনারা দূর করতে পেরেছেন? পারেননি। ওনার উপর যত অত্যাচার করা হয়েছে, যত টর্চার করা হয়েছে, তত বেশি মানুষের মনে ওনার ছবি, ওনার চেহারা, ওনার অবয়ব প্রথিত হয়ে গিয়েছিল। এইভাবেই মানুষের উনি কিন্তু জননেত্রীতে পরিণত হয়েছিলেন। কাজেই বিএনপি যদি ওনাকেই সামনে রেখে আগামী নির্বাচনে অংশ নিতে চায়, আমি মনে করি এটা বিএনপির জন্য ভালোই হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, উনি শারীরিকভাবে কতটুকু সুস্থ থাকবেন? যদি উনি শারীরিকভাবে সুস্থ হবেন, আমার ধারণা অনেকটাই সুস্থ, আমি জানি না ঠিক, আমার ধারণা উনি অনেকটাই সুস্থ। কারণ সুস্থ না হলে ওনাকে নিশ্চয়ই তারেক রহমান একা এভাবে ছাড়তেন না। একা ছাড়েননি, ওনার স্ত্রী এসেছেন, ওনার স্ত্রী নিজেও একজন চিকিৎসক, উনি এসেছেন, ওনার ছোটো ভাইয়ের বউ এসেছেন, এরা সবাই ওনার সেবার কোনো অভাব হবে বলে আমি মনে করি না। কিন্তু তবু পুত্র তো পুত্রই, কিন্তু পুত্র আসেননি। কেন আসেননি? এটা নিয়ে কি রাজনীতি আছে এখানে কিছু একটা? নাকি উনি ভেবেছেন যে ওনার মা এখন একা চলাফেরা করতে পারবেন, ওনার মা এখন ওনার সাহায্য ছাড়াই কথা বলতে পারবেন? যদি তেমনটি হয়ে থাকে, আমার মনে হয় উনি আসার পর বিএনপির রাজনীতিতে একটা আমরা হয়তো দৃশ্যমান কোনো পরিবর্তন দেখতে পাবো। আমার ধারণা যেভাবে চলছে সেটাই চলবে হয়তো বা, কিন্তু সেখানে কিছুটা নতুন বেগ প্রাপ্তি হতে পারে। সরকারও বোধহয় এক ধরনের চাপ অনুভব করবে। বিএনপির দীর্ঘদিনের যে দাবি, সেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার যে দাবি, সেই দাবির কাছে হয়তোবা সরকারকেও নতজানু হতে পারে। এখন যে কথাটা বলে আমি শেষ করব, সেটা হলো ওই যে বললাম তারেক রহমান কেন আসছেন না, এবার আসতে তো পারতেন। এখন আমি মাঝে মাঝে ভাবি, এটা কি এমন কোনো মুভ মানে কি? আমি বলি আপনাদেরকে একটা কথা, আমি একসময় খুব দাবা খেলতাম, যখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম খুব দাবা টাবা খেলতাম। তো দাবায় না অনেকগুলো মুভ আছে, অনেকগুলো চাল আছে। কিছু চাল আছে যে এমন কিছু চাল দাও যেন তোমার অপোনেন্ট বুঝতে না পারে তুমি আসলে কী চাচ্ছ। এখন সামনে তো একটা নির্বাচন যুদ্ধ আছে, তখন তারেক রহমানের এবারও না আসাটা, এটা কি সে ধরনের কিছু একটা মুভ, যে মুভটাকে তার অপোনেন্টরা বুঝতে না পারবে, সবাই দ্বিধায় থাকবে? হতে পারে, আবার নাও হতে পারে, আমি জানি না। তবে আমি এতটুকু বুঝতে পারি যে কালকের পর থেকে দেশের রাজনীতিতে, অন্ততপক্ষে বিএনপির রাজনীতিতে একটা পরিবর্তন অবশ্যই আসবে। পরিমাণগত পরিবর্তন বলুন আর গুণগত পরিবর্তন বলুন, আমার ধারণা আসবে। ঘোষণা করার পর অন্তত 20 থেকে 25টা জায়গায় তো তুলকলা কাণ্ড চলতেছে, সেগুলি তো রিভিউ করা। এর মধ্যে আবার মিত্ররা আসছে। এবার কিছু কিছু সন্দেহ করা হচ্ছে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তাসলিম যারা, নাহিদ ইসলাম, তাদেরকে কি আসন ছেড়ে দেবে কিনা। আমি আবারও বলি, ঢাকার রাজধানী এবং রাজধানীর আশেপাশে ঢাকার একটা আসন ছেড়ে দেওয়াটা বিএনপির জন্য খুবই আত্মঘাতী হবে। কারণ যাদের জন্য ছাড়া হবে তাদের পক্ষে কিন্তু বিএনপি নেতাকর্মীরা নামবে না, তাদের নিজেদেরও সেই যোগ্যতা নেই। ফলে একসময় তারা কে কি ছিল ওইসব বিবেচনা করে এই পলিটিক্যাল ঘাঁটিগুলো যদি এই যারা নির্বাচিত সরকার আসবে তারা তাদের নিজেদের হাতে না রাখে, এটা খুবই বিপদ হবে। তো এখন প্রাথমিকভাবে মিত্রদের জন্য 25টা আসনের কথা ভাবা হচ্ছে। শরিকদের প্রার্থী তালিকা সংক্ষিপ্ত করে পুনরায় যাচাই করা হচ্ছে। শরিক অবশ্যই দিতে হবে, কিন্তু সেটার যেন সীমা না হয়। কারণ আমি আবারও বলি যে একসময় এমন ছিল যে বিএনপির জন্য সবগুলো একটা অবারিত ছিল, বিএনপি যাকে দেবে সেই জিতে আসবে। এখন কি সেই অবস্থা আছে? আমি তো বারবার বলতেছি, জামাত কিন্তু আস্তে আস্তে এই পা থেকে হাঁটু, হাঁটু থেকে আপনার পেট পর্যন্ত, পেটের থেকে বুক, বুকের থেকে গলা, এখন কিন্তু আপনার নাকের ডগায় চলে আসছে। বিলিভ মি।
যদি সুষ্ঠু ভোট হয়, সব ভোটাররা ভোট কেন্দ্রে যায়, এই ভোটের সাধারণ মানুষের একটা বিশাল অংশ চলে যাবে কিন্তু জামাতের দিকে। আমি এখন পর্যন্ত বলি ভাই, আমার কথাই মাইন্ড করেন না, কেউ মনে কষ্ট নিয়েন না, আমি যেটা ফিল করতেছি সেটা বলতেছি, কারণ আমি এইসব ব্যাপারে খুব মুক্ত, বায়াস হই না। আমি যেটা সত্য সেটা আমি বলবো। আমার কাছে এখন পর্যন্ত এই অবস্থা হয়তো 10 দিন পরে চেঞ্জ হবে, হইতে পারে 20 দিন পরে হইতে পারে, তখন আমি বলবো যে না, এখন পরিস্থিতিটা চেঞ্জ হয়েছে। কিন্তু এখন পর্যন্ত বিএনপির অবস্থাটা ঝুঁকিপূর্ণ। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার আসনটাও কিন্তু ঝুঁকির মধ্যে আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমনি বলে নাই যে আওয়ামী লীগের যাদের মিথ্যা মামলা আছে যেগুলি, সেগুলি সব আমরা প্রত্যাহার করবো। কেন বলছে? আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য। তিনি ব্যাখ্যা দিয়েছেন যে তিনি তার নির্বাচনী এলাকার কথা বলছে। তো মহাসচিব কোনো নির্বাচনী এলাকার হয় না, সে সারা বাংলাদেশ। এবং এখন সবাই কিন্তু আরো আগে থেকে, অন্যগুলিও হাইলাইটস হয়নি, ওনারটা হয়েছে, সবাই বলা শুরু করছে যে মামলা প্রত্যাহার করব। জামাতও বলে প্রত্যাহার করব, তোমাদেরকে আমরা প্রোটেকশন দেবো। এখন বিএনপিও প্রোটেকশন, কারণ আপনার 25-30 ভাগ আওয়ামী লীগের ভোট, এটা তো মিথ্যা না, সত্য। নির্বাচন করতে দেন, দেখবেন যে আওয়ামী লীগ সেকেন্ড পার্টি জিতবে না, মানে জেতার অবস্থাই নেই, কিন্তু সেকেন্ড পার্টি হয়ে যাবে। আওয়ামী লীগ জাতীয় পার্টি এগুলি নিষিদ্ধ করার কথা জামাত কেন বলে? জামাতের এই বাংলাদেশে স্বাধীন হওয়ার পর সবচেয়ে একটা ভয়ঙ্কর, মানে ভয়ঙ্কর বলবো না, মানে অসাধারণ একটা সুসময় ব্যাটিং করতেছে সে। কখনো কখনো ইউনূস সরকারকেও চালাচ্ছে। ক্ষমতার স্বাদ পাইছিল বিএনপি সময় অল্প কিছু সময়ের জন্য। এখন আমি বলবো যে কোনো না পেয়েও তার খুবই সুসময়। তো এখন আপনার সেই জায়গায় আপনাকে চিন্তা করতে হবে যে জামাত আছে, সেই প্রেক্ষিতে আপনি মানে ধরেন এমন এমন প্রার্থী আছে খুবই তারা সম্মানিত, জ্ঞানী, গুণী, বুদ্ধি, কিন্তু তার তো জিতে আসার ক্ষমতা নেই। বিএনপির নেতা কর্মীরা ওইভাবে নামবে না। এটা বিএনপি তো ক্যাডার অর্গানাইজেশন না, এটা মাস অর্গানাইজেশন। এখানে নেতা কর্মীরা তার দলের নেতা কর্মীদের জন্য জান দেবে, দরকারে তার দলের অন্য স্বতন্ত্রের জন্য জান দেবে, কিন্তু একেবারে ভিন্ন দল তার জন্য মাঠে নামবে না। এটা জামাত সেই দিক দিয়ে সুবিধাজনক অবস্থা আছে। এরকম প্রতিদ্বন্দ্বিতায় আপনি যদি আসন 20টা 25টা ছাড়েন, ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। এখন কত কম দিয়ে জিনিসটা করা যায়, কারণ আপনাকে মনে রাখতে হবে তার মধ্যে অর্ধেক নাই। একটা আসনের জন্য কিন্তু আপনি ক্ষমতায় থাকতে পারেন, নাও পারেন। কেউ পাইলো মনে করেন 149টা, আরেকজন পাইল হলো 150টা। একটা আসনে সে কিন্তু জিতে যাচ্ছে, সরকার গঠন করবে। ফলে আপনাকে খুব হিসাব করে করে করতে হবে। অনেকগুলো আসন ভুল সিদ্ধান্ত হয়েছে, আমি সেগুলি আর নাম বলবো না, বললে মনে হবে যে আমি বায়াসড, কিন্তু সেগুলি পুনর্বিবেচনা করতে হবে। তো সুতরাং বিএনপির জন্য কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ। মিত্রদের আসন দিতে হবে, নিজেদের সঠিক প্রার্থীতা বাছাই করতে হবে। এই দুইটা কাজটা যত নিখুঁত হবে, যত যোগ্যতা দক্ষতার সাথে সম্পাদিত হবে, বিএনপি। দর্শক, একটা আলোচনার একটা চুম্বক অংশ কিছুটা দেখাই, তারপরে এটা নিয়ে কিছু কথা বলার দরকার। দেখেন, জনের ব্যবধানে 237 জনের দেওয়ার পর 113 জনের ভিতরে রদবদল হয়ে গেল। তো 113 জনের মধ্যে রদবদল করে এই লোকগুলো এখনো অনিশ্চিত যে আবার এখানে রদবদল হতে পারে। 113 জনের অলরেডি রদবদল হয়েছে। কোথায়? এই যে আপনার 237 জনের মধ্যে আপনি দেখেন নাই? এটা যদি হয়, সরি আমি এটা এখনো দেখি নাই, জানি না। এটা অবশ্যই হ্যাঁ, এইটা কি এটা কি একটু আপনি একটু বলবেন, দেখতে থাকুন। না না না, এই 4 তারিখের একটা অনলাইনের কি এনপিবি নামে 113 আসনে বিএনপির প্রার্থী বদল, কি বোগাস, ফালতু। কম বোগাস বলেন, আমরা তো আমি বলি আপনাকে, যদি 113টা তো দূরের কথা, 13টা হইলে মেইন স্ট্রিম মিডিয়া 4 নভেম্বরের নিউজ, 4 নভেম্বর, আজকে 6 তারিখ চলে আসছে। যদি দর্শক আর দেখার দরকার নেই, শোনানোরও দরকার নেই, বুঝতেই পারছেন
যে আবু হেনা রাজ্জাকী এখনকার সময়ের তুমুল আলোচক এবং জনপ্রিয় নিঃসন্দেহে। উনি বলছেন যে বিএনপি 237টা দিছে, এর মধ্যে 113টা প্রার্থী রদবদল হয়েছে। এই 2 দিন আগে দিতে না দিতে এই অবস্থা। এটা কি এপিবি না এনপিবি একটা পোর্টাল করছে, সেটাকে সূত্র ধরে আবু হেনা রাজ্জাকী বলছেন। ডাক্তার সায়ন্ত সাথে সাথে, যেহেতু বিএনপির সাথে উনি কানেক্টেড, সাথে সাথে প্রতিবাদ করেন। এটা কি বলো যে এটা তো একটা ভোগাস পোর্টাল থেকে এই নিউজটা কোট করে আপনি বলতেছেন। এবং এখানে বলছেন যে 113টা তো দূরের কথা, 13টাতেও যদি রদবদল হইতো তাহলে এটা মেইন স্ট্রিম মিডিয়াতে আসতো এবং এটা হইচই হইতো। আবু হেনা রাজ্জাকী এটা মেনে নিয়েছেন। কিন্তু দেখেন, এটা নিয়েও আলোচনা করতে হচ্ছে। এবং নিশ্চয়ই আবু হেনা রাজ্জাকী, তিনি গণমাধ্যমের লোক না, আইনজীবী, কিন্তু উনি একটা পোর্টালে দেখছেন, উনি বলছেন। বিষয়টা হচ্ছে আবু হেনা রাজ্জাকী এখন ধরেন বেশ কয়েকজন আলোচকের মধ্যে তিনি অন্যতম। প্রায় প্রতিটা চ্যানেলেই সবাই তাকে দেখে। তিনিও ভুলের খপ্পরে পড়লেন, বিভ্রান্ত হলেন। তাহলে সাধারণ মানুষ গ্রামে গঞ্জে বিভিন্নভাবে এআই দিয়ে বানানো হচ্ছে, এর মুখ বসায় এই কথা বলা হচ্ছে, ওই কথা বলা হচ্ছে। আমি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, লন্ডন থেকে পর্যন্ত ফোন পাই, বলো ভাই এই ঘটনা, পুতুল তো এটা বলছে, আওয়ামী লীগ তো এটা বলছে, ওবায়দুল কাদের তো এটা বলছে। এগুলি যে এআই দিয়ে তৈরি হচ্ছে এটাও তারা ধরতে পারে না। তারপরে নানান পোর্টাল দেখবেন যে আজকের কণ্ঠ, ওইটা কালের কণ্ঠটা দিয়ে আজকের কণ্ঠ বানাচ্ছে। তারপরে আজকের কাগজ দিয়ে কালকের কাগজ বানায়, এমনভাবে লোগো দিয়ে করে একটা ভুয়া নিউজ দিচ্ছে, সেটাকে পিক করে মানুষ সত্য মনে করছে। এইভাবে অপপ্রচার, অপতথ্য ব্যাপকভাবে। আমি কিছুদিন পর পর এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করাই যে ভাই, যেটাই দেখবেন, ইভেন আমারটাও যদি দেখেন একটু মিলাই নিয়েন। আমি শতভাগ চেষ্টা করি মেইন স্ট্রিম মিডিয়ার নিউজের উপর ভিত্তি করে আলোচনা করার জন্য। তারপরও ভুল হইতে পারে, অসুবিধা কি আছে? আপনার হাতের কাছে মোবাইল আছে, আপনি যখন যে পত্রিকাগুলো, কিছু কিছু মেইন পত্রিকাগুলো আপনি পেজের ফ্রন্ট পেজে নিয়ে রাখেন। যেমন আমি এই যে এখানে আপনি এইভাবে নিয়ে রাখেন, টিপ দেবেন, সাথে সাথে চলে আসবে। চেক করেন। একটা টেলিভিশনে আসলো স্ক্রল, আপনি আর 2টা স্ক্রলে দেখেন সেখানে আসলো কিনা, একটু ওয়েট করেন, তারপরে উপনীত হন। চট করে ওইটার উপর ভিত্তি করে আলোচনা করা, বা আপনি নিজেও সোশ্যাল মিডিয়াতে একটা বলে দিলেন, পাবলিক বিভ্রান্ত হয়। তো এই কারণেই দেখেন, আমি বললাম এই কারণে যে আবু হেনা রাজ্জাকীর মতন একজন জনপ্রিয় আলোচক, যিনি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন, আইন, সংবিধান, নানান বিষয় নিয়ে, তিনিও বিভ্রান্ত হলেন। সেই বিভ্রান্তিটা ধরা দিলেন ডাক্তার সায়ন্ত। আচ্ছা, সায়ন্তর জায়গায় যদি অন্য কেউ থাকতো, সে হয়তো মনে করতে পারতো যে হ্যাঁ, তাহলে বোধহয় সত্যি তাই, তাহলে দুজন মিলে ওই আলোচনাটাই করতো। তাহলে মানুষের কাছে কি যাইতো? ভুল মেসেজ যাইতো যে এরকম একটা টেলিভিশন চ্যানেলে বলা হচ্ছে যে 237টার মধ্যে 113টা আসনে রদবদল হয়ে গেছে। বুঝতে পারছেন? সোশ্যাল মিডিয়ার এই গসিপ নিউজটা আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে, সেইটা মেইন স্ট্রিম মিডিয়াতে। তাহলে আপনি কোনটা মেইন স্ট্রিম মিডিয়ার আপনি উপরে ভরসা করতে পারবেন? সেটাও পারবেন না। সোশ্যাল মিডিয়ার এই যে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে, অপতথ্য ছড়ানো হচ্ছে, অপপ্রচার চালানো হচ্ছে, ইচ্ছা করে করে এগুলি মেক করে প্রতিনিয়ত বিভিন্ন গ্রুপ কাজ করতেছে। সুতরাং সাবধান হন, এবং যারা মেইন স্ট্রিমে যে আলোচনা করবেন তারাও আমার ধারণা যে আলোচনা করার আগে একটু ক্রস চেক করেন, গুগলে সার্চ দেন, সার্চ দিয়ে দেখে টেখে তারপরে আলোচনা করলে ভালো হয়। নতুবা যদি যা একটা অনুষ্ঠান, সেখানে একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের এক যৌথ মঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে, সেখানে এনসিপি নেতারাও গেছেন, বিএনপির প্রতিনিধিরাও গেছেন। আমি বিএনপির যে বয়স্ক মানুষটাকে আমি অত ভালোভাবে চিনি না, কিন্তু বাকিদেরকে তো চিনি, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আব্দুল্লাহ। আমি অবাক হলাম যে এরকম একটা বয়স্ক মানুষ যখন তিনি খুব প্রকাশ করছেন যে সম্ভবত বিএনপিকে উদ্দেশ্য করে তারা চাঁদাবাজ, মামলাবাজ, এরকম কিছু একটা কথা বলছেন, তিনি হয়তো রাগান্বিত হয়েছেন, কারণ তিনি একটা দলকে
প্রেজেন্ট করেন, তিনি চলে যাচ্ছেন। কিন্তু ওই মুহূর্তে নাসিরউদ্দিন পাটোয়ারির তার বয়স কত কম হবে দেখেন, তার মানে বোতলে পানি খাওয়ার দৃশ্য, দাঁড়ালেনও না। হাসনাত আব্দুল্লাহ যদিও একটু ম্যানেজ করার চেষ্টা করেছেন, মানে তারপরে মানে একটু হাসি হাসি মুখে, সেই রকম ভাবে তার অভিব্যক্তিটা ছিল না। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির এই আচরণ, বা হাসনাত আব্দুল্লাহও বলতে পারতো যে আপনি যদি মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমরা দুঃখিত, এটা আমাদের রাজনৈতিক বক্তব্য, এটা আমরা তো বলবই, এটা বিএনপির কারণে বা অন্য কোনো দলের কারণে বলবো না। তো সেখানে একটা আর্গুমেন্ট হইতে পারে, সেও বলতে পারে যে এটা তো একটা অরাজনৈতিক একটা সভা, এখানে এসে আমাদের বিরুদ্ধে বলে তাহলে আমাদেরকেও তো আবার পাল্টা বলতে হবে। তো আমি একটু অবাক হই। ঠিক আছে, তরুণদের দল, তরুণরা মানেই যে একেবারে তারা নমনম করবে বা তাদেরকে দাবানো হবে, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হবে, সেটা না। কিন্তু বয়সের একটা পার্থক্য তো আছে, একটা সৌজন্য রক্ষা করা, সেটাও তো করতে হবে না? তাহলে সিনিয়ররা জুনিয়রদের কাছে শিখবে কি করে? এই নাসিরউদ্দিন পাটোয়ারি বা হাসনাত আব্দুল্লাহ এরাও তো একদিন সিনিয়র হবে, তবে জুনিয়ররা যদি তাদের সাথে এইভাবে আচরণ করে, এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজটা শো করে, কেমন হবে? ইতিমধ্যে ওই নাসিরউদ্দিন পাটোয়ারি তো অনেক কিছু বলছে, সেনাবাহিনী হাঁটুতে বুদ্ধি, মাথায় কোনো নেই, অস্ত্র চালাতে জানে না, কত কিছু, একটা প্রতিষ্ঠানকে তছনছ করে দিচ্ছে। প্রতিষ্ঠান তছনছ করতেছে না আপনার কাছে, মানে বিএনপি কিচ্ছু না, মানে বড় বড় রাজনৈতিক দল কিচ্ছু না। এই যে কিচ্ছু না বলার মধ্য দিয়ে একটা তুচ্ছ তাচ্ছিল্য করে আপনি কি বড় হতে পারবেন? তরুণদের কাছ থেকে কি আমরা সেটাই প্রত্যাশা করি? মানে এই দৃশ্যগুলো দেখে তো নিজেরই ভয় লাগে যে মানে কোনো অনুষ্ঠানে তাদের মানে সঙ্গে বসবো, কথা বলবো, তো দেখা যাবে যে মান সম্মান নিয়ে টানাটানি। এইগুলির ব্যাপারে কি আসলে মানে চলতেই থাকবে? প্রায় প্রায় দেখা যায় যে এমন সব মানে কথা বলছে যে কি 100 বছর চেষ্টা করলেও মানে গণভোট কেউ ঠেকাইতে পারবে না, এই সমস্ত কত রকম যে সব কথাবার্তার যে ধরন এবং ল্যাঙ্গুয়েজ, মুখের এবং বডি ল্যাঙ্গুয়েজ, এইটা করে কিন্তু মানুষের সমর্থন পাওয়া যাবে না। মানুষ যেভাবে নেবে সেটা আমি আর উচ্চারণ করলাম না, এটা সাময়িক একটা তৃপ্তি পাওয়া যায়, কিন্তু আস্তে আস্তে এগুলি যখন কি ভোতা হইতে থাকবে, ধার যখন কমে যাবে, তখন কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। আশা করি না, অবশ্যই আশা করি না এই ধরনের মানে বিপরীত কোনো জবাব খারাপভাবে কেউ দিক, কিন্তু সবাই মানে ধৈর্য সহ্য ক্ষমতা তো এক না। সেই জন্য আমি শঙ্কা করি যে আমাদের এই গণঅভ্যুত্থানের তরুণরা যাতে তাদের আবেগ, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের ভাষা, বক্তব্য আরো শালীন করে, ভদ্র করে, নম্র করে, সেইটা দেখে যাতে মানুষ আকৃষ্ট হয়। তাদের ওই উদ্ধত আচরণ দেখে কেউ আকৃষ্ট হবে না, এটা হওয়ার কথাও না। আবার তাদেরও তো একদিন, তারাও তো একদিন সিনিয়র হবে, তখন জুনিয়ররা করলে কেমন লাগবে? এই সমস্ত চিন্তা করে এই আচরণগুলি পরিবর্তন না করলে রাজনৈতিক সংস্কৃতিটা, আমরা যেই শেখ হাসিনার বিরুদ্ধে বলতাম না যে শেখ হাসিনার বডি ল্যাঙ্গুয়েজ খারাপ, তার মুখের ভাষা খারাপ, রাজনীতিতে হিংসা, মানে অন্য পক্ষকে অশ্রদ্ধা করা, অসম্মান করা, এইটা তো একটা সিনিয়র ভার্সন ছিল শেখ হাসিনা। সরকার যতই বলুক না কেন, আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে সরকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং 40-45 জন গ্রেপ্তার করেছে কোনো কোনো এলাকা থেকে। কিন্তু ঘটনা কিন্তু ঘটে চলেছে এবং সেটা রূপটা কিন্তু সহিংস। আমি বলেছিলাম যদি বেলুন কর্মসূচি হয় সেটা ভালো, আওয়ামী লীগের জন্য ভালো, মানুষের জন্য ভালো, যে উদ্বেগ উৎকণ্ঠা নেই, মানুষ বরং এই কর্মসূচিগুলোকে সাপোর্ট করবে। কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে সেই পুরনো আগুন সন্ত্রাস, যেখানে গাজীপুরে 3টা বাসে আগুন, এমনকি রমনা থানার সামনে পুলিশের গাড়িতে পর্যন্ত আগুন, উত্তরায় মাইক্রোবাসে। কিছুক্ষণ আগে 5 মিনিট আগের যে খবর দেখছি bdnews24.com, তাতে বলা হচ্ছে যে এবার মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা। তাহলে চিন্তা করছেন, সেই পেট্রোল বোমা, ককটেল, এগুলি চলছেই ব্যাপকভাবে, বাড়ছে, আরো একদিন বাকি আছে সামনে। তো সরকার বলছে যে লকডাউন কর্মসূচি এটা ব্যর্থ হবে,
এইটা আহ, সরকার পাত্তা দিচ্ছে না এবং সারা দেশে রাজধানী এবং আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, বিজিবি, র্যাব সবাই নিযুক্ত আছে। ঘটনা তো চলতেছে প্রকাশ্যে না, অপ্রকাশ্যে এসে যখন নাকি বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে তখন তো এটা মারাত্মক আকার ধারণ করতেছে। এটা আপাতত আসলে ঠেকানো যাবে না, কারণ আওয়ামী লীগ তো বড় রাজনৈতিক দল। বিএনপি জামাতে কি ঠেকাতে পারছিল? মানে পারেনি। এই বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটতে থাকবে। যেটা হবে সেটা হলো জনমনে আতঙ্ক ছড়াবে, আর এগুলো যদি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না হয় তাহলে সরকারের উপর আস্থা হারায় ফেলবে, তাহলে পরিস্থিতির অবনতি ঘটবে। সরকারের উপর আস্থা নেই, অন্যদিকে এই ঘটনার মাত্রা বাড়তে থাকবে। এই অবস্থা কিন্তু এখন মানুষের মধ্যে, মানুষ বোঝার চেষ্টা করতেছে যে এখন পর্যন্ত যে উদ্বেগ উৎকণ্ঠা তার বিপরীতে সরকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পারে কিনা, কিন্তু এখনো কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। অন্যদিকে আওয়ামী লীগ নিয়ন্ত্রণের বদলে যদি হিসাব করেন আস্তে আস্তে কিন্তু মাত্রা বাড়ছে, এবং শুধু এটা রাজধানী ঢাকা না, ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে। সব ঘটনাগুলো আবার গণমাধ্যমে আসছে তেমনও না, নিয়ন্ত্রিতভাবে যতটুকু আসছে তাতেই দেখা যাচ্ছে যে পরিস্থিতি কিন্তু যথেষ্ট বেসামাল, যেটার বিরুদ্ধে পুলিশ খুব একটা কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। প্রায় 13 মাসের একটু বেশি এই যে এত দূর এসেছি, এর জন্য পুরোটা কৃতিত্বই আপনাদের, যারা আমার এই অনুষ্ঠানটি দেখেন। বর্তমানে অনেক ইউটিউব চ্যানেল, আপনাদের অনেক ব্যস্ততা, তারপরেও যে সময় বের করে রূপান্তরের সত্যের বিভিন্ন পর্ব আপনারা দেখেন, সেজন্য আমি কৃতজ্ঞ। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। চ্যানেলটা যখন শুরু করেছিলাম তখন বেশ ভিডিও ক্যামেরা, স্টুডিও লাইটের অনেক অ্যারেঞ্জমেন্ট নিয়ে বসেছিলাম, সাউন্ড সিস্টেম। কিন্তু পরে দেখলাম যে এগুলো একা এত কিছু হ্যান্ডেল করা সম্ভব না। ক্যামেরার কে ফোকাস করবে, পরে এডিটিংটা কে করবে। তো আলটিমেটলি সেই মোবাইল এবং একটা মিনি স্টুডিও সেটের মতো করে শুরু করলাম। শুরুতে আমাকে এডিটিং এ হেল্প করতো আমার বাচ্চা পার্থিবার পূর্ণতা, কিন্তু আমি অনেক সময় রাত্রে এপিসোড করতাম, দেখা গেল যে ওদের ঘুমোতে ঘুমোতে 12টা বেজে যাচ্ছে। তো আলটিমেটলি আমি নিজেই কাজ চালাবার মতো শিখে নিয়েছি, অ্যান্ড নাও এখন চলছে। হয়তো টেকনোলজিক্যালি খুব ভালো না, বাট স্টিল কাজগুলো চলছে। তো আজকে 500তম পর্ব। আমি ভাবছিলাম যে এই পর্বটিতে স্পেশাল কি করা যায়। তো আমার ভাবনার বেশি দূর ভাবতে হয়নি, অটোমেটিক কিছু ঘটনা ঘটে গেছে, যেটা আসলে এই 500তম পর্বের স্পেশাল কিছু একটা হবার মতোই। গতকাল আপনারা ইতিমধ্যেই জানেন যে যমুনায় সেনা প্রধান জেনারেল ওয়াকার খান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছে। সেই থেকে রাতভর একটা আলোচনা ছিল যে তাদের মধ্যে কি কথা হয়েছে। আমাকেও কয়েকজন নক করেছেন, আমি চেষ্টা করেছি আমার সূত্রে জানার। ডেফিনেটলি আগামীকাল 13ই নভেম্বর আওয়ামী লীগ লকডাউন ডেকেছে এবং সেই লকডাউন নিয়ে দেশে বিদেশে ব্যাপক আলোচনা হচ্ছে। সুতরাং দুজনের আলোচনার মধ্যে সেই লকডাউন নিয়েও কথা হয়েছে। আপনারা জানেন সেনাবাহিনী অলরেডি 50% উইথড্র করেছে, বাকি 50% রাখার জন্য নানা রকমের চেষ্টা চলছে এবং তারা এখন পর্যন্ত আছে। তো কালকের পরিস্থিতি কিভাবে সামলাবে, বিজিবি কোথায় কোথায় মোতায়েন করবে, এসব বিষয়ে আলোচনা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ যে আলোচনাটি হয়েছে, কথা প্রসঙ্গে জেনারেল ওয়াকার খান ডক্টর ইউনূসকে বলেছেন, স্যার, বর্তমানে দেশের যে অবস্থা এবং আন্তর্জাতিক যে পরিস্থিতি, তাতে বোধহয় আপনার চলে যাওয়াই মঙ্গল। আর বাংলাদেশ এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে তাতে যে কোনো সময় সামরিক আক্রমণের শিকার হতে পারে। প্লাস যাদের নেপথ্য পৃষ্ঠপোষকতায় এই গত বছরের জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানটি হয়েছিল, তারাও সেই ডিপ স্টেট তাদের পলিসি বদলেছে। সো সামগ্রিক বিবেচনায় জেনারেল ওয়াকারের মনে হয়েছে যে
ডক্টর ইউনূসের চলে যাওয়াটাই এখন সবচেয়ে ভালো। আপনারা যারা আমার অনুষ্ঠানটি নিয়মিত দেখেন তারা জানেন যে কদিন আগে একজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা, যে জেনারেলরা, লেফটেন্যান্ট জেনারেল এবং জেনারেল ওয়াকারদের যে ভার্চুয়াল মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে তারা কিছু কথা বলেছিল। যেমন আর্মি কোনো বিতর্কিত নির্বাচনের অংশ হতে চায় না, আর্মি চায় একটা ইনক্লুসিভ নির্বাচন, এরকম কিছু আলোচনা হয়েছিল। এবং সেই ভার্চুয়াল আলোচনার ভিডিওটা জেনারেল ওয়াকার সেই উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাকে দিয়ে যমুনায় ডক্টর ইউনূসের কাছে পাঠিয়েছিলেন। এই যে ভিডিওটা পাঠিয়েছেন, এটি জানার পরে অন্যান্য উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তারা খুব ক্ষোভ প্রকাশ করেছে যে কেন তারা জেনারেলের সাথে কথা বলেছে, কেন জেনারেল ওয়াকার সেই ভিডিও ডক্টর ইউনূসের কাছে দিলেন। আমার যেটা মনে হয় যে জেনারেল ওয়াকার, যেহেতু তার অনেকগুলো মুখ, তাকে চেনা খুব কঠিন, এবং যেহেতু তার অন্তরে জামাত, সে ডক্টর ইউনূসের কাছে ওই ভিডিও দিয়ে বলেছে যে, বোঝাতে চেয়েছে যে আমি কি করব, এটা সবার ধারণা। সো হি ইজ প্লেইং অল অ্যারাউন্ড। তো এটা তিনি বলেছেন। ডক্টর ইউনূস এই কোনো কমেন্ট করেননি, এটা শুনেছেন, কিন্তু তিনি বলেননি যে হ্যাঁ যাওয়া উচিত বা অনুচিত। কিন্তু আমার এই প্রসঙ্গে আমার কিছু ব্যক্তিগত অবজারভেশন আছে। ডক্টর ইউনূস একজন প্রচন্ড ক্ষমতা লোভী লোক। তিনি কোনো একটা পদে বসলে সেটা ছাড়তে চান না। এই যে গ্রামীণ ব্যাংকের তিনি যে এমডি ছিলেন, রিটায়ারমেন্টের বয়স ছাড়িয়ে আরো অনেক পরেও তিনি কিন্তু এই পদ থেকে সরতে চাননি। সরকার তাকে সরিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে তিনি আইনি লড়াই করেছেন এবং সর্বোচ্চ পর্যায় পর্যন্ত। পরে আইনি ভাবে হেরে তিনি এই পদটি ছেড়েছেন। সুতরাং তার মতো একজন লোভী লোক এবং প্রচন্ড গোয়ার, কারো কথা শোনে না, প্রচন্ড প্রতিহিংসা পরায়ণ একজন মানুষ, এবং তিনি যে কারো কথা শুনে এই চিফ অ্যাডভাইজারের মতো একটা লাভজনক পদ ছেড়ে চলে যাবেন, এটা মনে হয় না কেউ বিশ্বাস করে। এর আগে তিনি আওয়ামী লীগের 15 বছর 6 মাস 8 দিনে অর্থনৈতিকভাবে যতটা ক্ষতির সম্মুখীন হয়েছেন, এই জরিমানা টানা দেওয়া, তিনি নাকি প্রত্যেকটা টাকা সুদে আসলে সরকারি কোষাগার থেকে আদায় করে নিয়েছেন, এবং এর সব ডকুমেন্ট গভর্নমেন্টের কাছে আছে। তিনি কারো কথা শোনেন না। তিনি তার কারণে অনেক আন্তর্জাতিক মিত্র শত্রুতে পরিণত হয়েছে। তিনি যেটা বোঝেন তার বাইরে কোনো কিছুতেই তিনি কান দেন না। এমনকি উপদেষ্টাদের সাথেও তার নানান বিষয়ে মত পার্থক্য দেখা গেছে। এই যে আমরা বলছি যে আলী রিয়াজ পালিয়ে গেছেন, কিন্তু শুনলাম যে ডক্টর আলী রিয়াজ নাকি ইউনূসের উপরে অভিমান করে চলে গেছেন। সো হি ইজ এ ম্যান লাইক দ্যাট। সে প্রচন্ড স্বার্থপর। তো এই লোকটাকে কিভাবে ক্ষমতা থেকে সরাবেন? এই যে আওয়ামী লীগকে যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের, এটা একক ডক্টর ইউনূসের সিদ্ধান্ত হয়েছে। উপদেষ্টা পরিষদ কিন্তু ডিবেট করেছে অনেকে যে না, এই সিদ্ধান্তটা ভালো হচ্ছে না, বাট হি ডিডন্ট লিসেন টু এনিওয়ান। এবং এনসিপি, জামাত, শিবির এদের দিয়ে রাজপথে একটা নাটক সাজিয়ে তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করিয়াছেন। তো এখন এরকম একটা গোয়ার গোবিন্দকে সরানোর কি উপায় থাকতে পারে যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে? আবার তিনি যে আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে সসম্মানে চলে যাবেন, সেই সম্ভাবনাও কিন্তু খুব ক্ষীণ, প্রায় শূন্যের কোঠায়। কারণ ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে এই গণভোট, জুলাই সনদ, এইসব নিয়ে তিনি এমন পরিকল্পিতভাবে কিছু জটিলতার সৃষ্টি করছেন যাতে সঠিক সময়ে নির্বাচনটা না হয়। আগামী 20 নভেম্বর আমাদের হাইকোর্টের অ্যাপিল ডিভিশন একটা অবজারভেশন দেবেন কেয়ারটেকারের ব্যাপারে, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারে। সেইটা যদি দেয় এবং সেইটা যদি এবারেই ইমপ্লিমেন্ট করে, তাহলে হয়তো ডক্টর ইউনূস সরে যাবে এবং দেশের জন্য মঙ্গল হবে। সেটা নিয়ে আমি আলাদা একটা এপিসোডে কথা বলবো। কিন্তু সেটা যদি না হয়, তাহলে ডক্টর ইউনূসকে সরাবেন কি করে? আমি তো অস্ত্রের মুখে তাকে সরানো ছাড়া কোনো বিকল্প দেখছি না। এবং বাংলাদেশে এর আগে অন্তত 3 জন রাষ্ট্রপতিকে অস্ত্রের মুখে সরানো হয়েছে। 1975 সালের
তেসরা নভেম্বর যখন খালেদ মোশাররফরা বিপ্লব করলেন, তখন কিন্তু মুস্তাককে অস্ত্রের মুখে ক্ষমতা থেকে সরানো হয়েছে। আবার পরবর্তীতে এই 1975 সালের 6ই নভেম্বর বিচারপতি সায়েম রাষ্ট্রপতির দায়িত্ব নেন এবং 1977 সালের 21শে এপ্রিল পর্যন্ত বিচারপতি সায়েম রাষ্ট্রপতি ছিলেন। এবং সেই সময় একটা মিটিংয়ে বিচারপতি সায়েম বলেছিলেন, জিয়াউর রহমান তখন প্রধান সামরিক আইন প্রশাসক, তো বিচারপতি সায়েম বলেছিলেন যে আমাদের 6 মাসের মধ্যে নির্বাচন দেওয়া উচিত, একটা নির্বাচিত সরকার আসুক। সেই দিন রাত 2টোর সময় জিয়াউর রহমান বঙ্গভবনে গিয়ে বিচারপতি সায়েমকে বলেছিলেন যে ইউ লুক ভেরি টায়ার্ড, আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, আই থিঙ্ক ইউ শুড রিজাইন বলে পদত্যাগপত্রে সাইন নিয়েছিলেন। এরপরে 1982 সালের 24শে মার্চ সেই এরশাদ গিয়ে সেই সময়ের বিএনপির রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার তাকে অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করেছিলেন। সেই সময় বিচারপতি সাত্তার শুনেছি যে হি রিয়াক্টেড সিরিয়াসলি, আবার তিনি নাকি সেন্সলেস হয়ে গিয়েছিলেন এবং তিনি বলেছেন যে সংবিধানের কোন ধারায় আপনারা এটা করছেন, বাট এরশাদ অস্ত্রের মুখে তাকে সরিয়ে দিয়েছে। তো এখন এমন একটা পরিস্থিতি চলে গেছে, এমন একটা পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ যে ডক্টর ইউনূস যদি স্বেচ্ছায় না যায় তাহলে হয়তো তাকে সরিয়ে দিতে হবে, কিন্তু তাকে গান পয়েন্টে সরাবে কে? এই যে জেনারেল ওয়াকার, তাকে তো এখন কেউ বিশ্বাস করে না। এমনকি এই যে তিনি মাঝে মধ্যে বলেন ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে, কোনো বিতর্কিত নির্বাচনে আমরা যাব না, এটা হলো এখন 90% আর্মি অফিসারের বক্তব্য। তিনি তাদের হয়ে এই কথাগুলো বলেন, কিন্তু তিনি কি আসলেই অন্তরে এই কথাটা বিশ্বাস করেন? জেনারেল ওয়াকারের ধ্যান জ্ঞান একটাই, সেটা হলো জামাতকে ক্ষমতা আনা। কিন্তু সে একটু বাটে পড়ছে, একদিকে তার বাহিনী তার পক্ষে নাই, আর একদিকে তিনি এতদিন যে বলতেন মার্কিন ডিপ স্টেট, মার্কিন ডিপ স্টেট, মার্কিন ডিপ স্টেট, এখন মার্কিন ডিপ স্টেটের পলিসিও বদলে গেছে। সুতরাং জেনারেল ওয়াকার যে সবার সাথে খেলছিল, ভারতের সাথে,